দার্শনিক প্লেটো তিনি তার ধারণার বৈশিষ্ট্যগুলো যেভাবে আলোচনা করেছেন সেইগুলো আমি আজকে বলবো। প্রথমটা হলো ধারণা বা আকার হলো সত্তাবান। প্লেটোর মতে ধারণা বা আকারগুলো হলো দ্রব্য, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলি সাবস্ট্যান্স। দ্রব্য বলতে তাকেই বোঝানো হয় যা স্বনির্ভর, তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, যা কোনো কিছুর কার্য না হয়ে নিজেই নিজের কারণ হয় এবং যা স্বশাসিত এবং আত্মনিয়ন্ত্রিত। প্লেটোর ধারণা বা আকার এই অর্থে দ্রব্য, কেননা তারা চরম সত্য এবং পরম সত্তা। ধারণা বা আকার কোনো কিছুর উপর নির্ভর করছে না, বরঞ্চ দেখা যাচ্ছে যে সব কিছুই তাদের উপর নির্ভরশীল। ধারণাই হলো জগতের মূল সত্য এবং স্বয়ং সৎ বস্তু। নাম্বার 2, ধারণা বা আকারগুলো সামান্য, যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল। এটা কোনো বিশেষ বস্তু নয়। মানুষের ধারণা বা মনুষ্যত্ব বলতে এই মানুষ বা সেই মানুষকে বোঝায় না, বোঝায় তাকেই যা সব মানুষের মধ্যে সাধারণভাবে উপস্থিত রয়েছে। মনুষ্যত্ব সামান্যকে, তাই সামান্যটা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক পরিভাষায় এই জন্য প্লেটোর ধারণা বা আকারকে সামান্য বলা হচ্ছে, অর্থাৎ সেটাকে ইউনিভার্সাল বলা হচ্ছে। এই যে ইউনিভার্সাল যে মনুষ্যত্বের ধারণা, এই সামান্য অর্থাৎ ধারণা বা আকার বিশেষ নিরপেক্ষভাবে অবস্থান করে। নাম্বার 3, ধারণা কোনো দৈশিক বস্তু বা পদার্থ নয়। ধারণা হলো দ্রব্যবাচক চিন্তা, মনের অতিরিক্তভাবে যার সত্তা রয়েছে। তবে অদৈশিক চিন্তা অর্থে ব্যবহৃত হলেও সেই চিন্তা ব্যক্তিবিশেষের তোমার অথবা আমার চিন্তা নয়, এমনকি ঈশ্বরের মনের চিন্তাও নয়। প্লেটোর মতে ধারণাই সৎবস্তু এবং সৎ বস্তুরূপে ধারণা কোনো ব্যক্তি মনের চিন্তা নয়। মন নিরপেক্ষভাবে ধারণার অস্তিত্ব রয়েছে। বিমূর্ত পদার্থরূপে, দেশকালাতীত পদার্থরূপে ধারণাগুলো স্বনির্ভর রূপে সত্তাবান। নাম্বার 4, ধারণা একটা নয়, ধারণা অনেক, অর্থাৎ বিভিন্ন রকমের ধারণা রয়েছে। যেমন শ্রেণীবাচক ধারণা, এর মধ্যে পড়ছে মানুষ, কুকুর, বাড়ি ইত্যাদি। আবার গুণবাচক ধারণার মধ্যে পড়ছে শ্বেতত্ব, গোলত্ব ইত্যাদি। সম্বন্ধসূচক ধারণার মধ্যে পড়ছে সমতা, সাদৃশ্য এইগুলো। আবার মূল্যসূচক ধারণার মধ্যে পড়ছে সত্য, শিব, সুন্দর এইগুলো। আবার গাণিতিক ধারণার মধ্যে পড়ছে ত্রিভুজ, বিন্দু, রেখা এইগুলো। এমনকি অবমূল্যের ধারণা, কুৎসিত, অন্যায়, ময়লা, এইসব এগুলো হচ্ছে অবমূল্যের ধারণার মধ্যে পড়ছে। নাম্বার 5, ধারণা বহুবিধ হলেও ক্রমোচ্চ নিয়মে তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। কম ব্যাপক ধারণা থেকে ব্যাপক ধারণার অন্তর্ভুক্ত। ব্যাপক ধারণা হলো অধিকতর ব্যাপক ধারণার অন্তর্ভুক্ত। এইভাবে অন্তিমে দেখা যাচ্ছে সব ধারণাই এক সর্বোচ্চ ধারণার, কল্যাণের ধারণার, যেটাকে বলা হচ্ছে আইডিয়া অফ গুড, কল্যাণের ধারণার অন্তর্ভুক্ত এগুলো। শুভ্রতা, রক্তিমতা এগুলো হচ্ছে একটা রঙের ধারণার অন্তর্গত। হলুদত্ব, মানে সবুজত্ব সবই হচ্ছে একটা রঙের ধারণার অন্তর্গত। আবার মিষ্টতা, তিক্ততা এগুলো হচ্ছে স্বাদের ধারণার অন্তর্গত। রং এবং স্বাদের ধারণার আবার গুণের ধারণার অন্তর্গত। এইভাবে সব ধারণার শেষ পর্যায়ে কল্যাণের ধারণার অন্তর্ভুক্ত হচ্ছে। নাম্বার 6, প্রত্যেকটা ধারণা স্বক্ষেত্রে এক একটা ঐক্য বিধায়ক সত্তা, তার মধ্যে একটা ইউনিটি রয়েছে যেটাকে বলা হয় বা অখণ্ড ঐক্য, অর্থাৎ অনেককে নিয়ে সব একটা ঐক্য ধারণ তৈরি হচ্ছে। মানুষের ধারণাটা এক হলেও ব্যক্তি মানুষ অনেক। মানুষের ধারণাটা অনেক মানুষকে এক ঐক্যসূত্রে আবদ্ধ করছে। প্রত্যেক শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুর জন্য কেবল একটা মাত্র ধারণা থাকে, একাধিক নয়। মানুষের জন্য একাধিক ধারণা স্বীকার করা হয়, তাহলে সেই সব ধারণার মধ্যে অবশ্যই কোনো সাধারণ উপাদান বর্তমান থাকবে এবং সেই সাধারণ উপাদানটাকে মানুষ এর সাধারণ ধারণা রূপে গণ্য করতে হবে। তাই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ধারণা স্বক্ষেত্রে এক একটা ঐক্য বিধায়ক সত্তা। নাম্বার 7, ধারণা অপরিবর্তনীয়, শাশ্বত এবং অব্যয়। প্রত্যয় গঠন অর্থে সংজ্ঞা প্রদান এবং সংজ্ঞাকে স্থায়ী হতে হবে। সংজ্ঞার উদ্দেশ্য হলো এইটাই দেখানো যে সংজ্ঞার নির্দেশিত বস্তুগুলো সংজ্ঞাটিকে অনুসরণ করে অথবা করে না। যেমন জ্যামিতিক কোনো ক্ষেত্রে ত্রিভুজের সংজ্ঞাকে অনুসরণ করলে ক্ষেত্রটাকে ত্রিভুজ বলা যাবে, না করলে তাকে কখনোই ত্রিভুজ বলা যাবে না। তাই সংজ্ঞার ক্ষেত্রে তার বিষয়টা পরিপূর্ণভাবে উল্লেখ করা হচ্ছে। এখন ত্রিভুজের সংজ্ঞাটা যদি
প্রতিদিন পরিবর্তিত হতে থাকে তাহলে এর কোনো একটা মানদণ্ড থাকবে না, যার পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে কোনো ক্ষেত্রকে ত্রিভুজ বলা যেতে পারে, মানে একটা নির্দিষ্ট সংজ্ঞা, সেখানে সেই সংজ্ঞাটা হবে অপরিবর্তনীয়, সেটা কখনো পরিবর্তন হবে না। ত্রিভুজ হলে সে দেশকাল যখনই তাকে বিচার করা হোক না কেন, সেই সংজ্ঞাটা কিন্তু দেশকাল নির্বিশেষে সবসময় একই রকম হবে, সেটাকে কিন্তু কখনো পরিবর্তন করা যাবে না। সেই রকম বিন্দুর ক্ষেত্রেও তাই, বিন্দুকে সবাইয়ের কাছে সমানভাবে মেনে নিতে হবে এবং কখনো সেটা পরিবর্তন হবে না। তাই কাজেই সংজ্ঞাকে অপরিবর্তনীয় এবং চিরস্থায়ী হতে হচ্ছে। প্লেটোর মতে এই প্রকার সংজ্ঞার মাধ্যমে যাকে প্রকাশ করা হয় সেটাই হলো ধারণা বা আকার। কাজে সব কিছু পরিবর্তনশীল হলেও ধারণা বা আকার কখনো পরিবর্তিত হতে পারে না। জগতের সুন্দর সুন্দর বস্তু আবির্ভূত হচ্ছে, আবার অবলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সুন্দরের ধারণাটা কখনো পরিবর্তন হচ্ছে না, তা একই রকম থাকছে। সুন্দরের ধারণাটা সনাতন, অপরিবর্তনীয় এবং অবিনাশী। ব্যক্তি মানুষের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, মানুষের ধারণাটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এমনকি সমস্ত মানুষের যদি বিলোপও ঘটে তাহলেও দেখা যাবে সেই মানুষের যে ধারণাটা, মনুষ্যত্বের যে ধারণাটার, তার কখনো কোনো পরিবর্তন হচ্ছে না। ব্যক্তি মানুষের জন্ম, জরা, ক্ষয়, মৃত্যু এইসবের কোনো কিছুই মানুষের ধারণাকে কখনো স্পর্শ করতে পারছে না। নাম্বার 8, ধারণা হলো ব্যক্তি বা বস্তুসমূহের সারসত্ত্ব বা অপরিহার্য উপাদান। সেই অপরিহার্য উপাদান সেটাই হচ্ছে ধারণা, হলো মানে ব্যক্তি বা বস্তুসমূহের সারসত্ত্ব বা অপরিহার্য উপাদান। বস্তুসমূহের সাধারণ এবং অপরিহার্য অংশকে সংজ্ঞায় উল্লেখ করা হচ্ছে, যেমন সব মানুষের সাধারণ এবং অপরিহার্য বিষয় হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এবং সেটাই মানুষের সংজ্ঞায় উল্লেখ করা হচ্ছে। মানুষ হলো চিন্তাশীল জীব, মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষের গায়ের রং সাদা অথবা কালো হতে পারে, দেহের উচ্চতা লম্বা অথবা বেটে হতে পারে, মানুষের চুলের রং কালো, সোনালি, সাদা এই রকম হতে পারে, চোখের তারার রং, সব কিছু এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে পরিবর্তনশীল। কিন্তু মনুষ্যত্বের যখন আমরা ধারণাটা, সেটা দেখা যাবে যে কেউ কখনো পরিবর্তন করতে পারে না। এগুলো হচ্ছে এইসব যে গুণগুলো রয়েছে, এই যে মানুষের যে বেটে লম্বা, এইগুলো হচ্ছে আবশ্যিক বা অপরিহার্য নয়। এইসব আকস্মিক উপাদানকে সংজ্ঞার অন্তর্ভুক্ত না করে কেবল আবশ্যিক উপাদানগুলোই হচ্ছে সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়। সংজ্ঞার মাধ্যমে যদি ধারণাকে প্রকাশ করা হয় তাহলে সেই ধারণাও হবে বস্তু বা ব্যক্তিসমূহের সাধারণ এবং অপরিহার্য উপাদান। নাম্বার 9, ধারণা দেশকালে অবস্থান করে না, ধারণা হলো দেশকালের অতীত। ধারণা দেশে অবস্থান করলে তা বিশেষ কোনো স্থানে অবস্থান করবে এবং সেক্ষেত্রে জাগতিক বিশেষ বিশেষ বস্তুসমূহের মতো ধারণারও প্রত্যক্ষগ্রাহ্য হবে। সে যে কোনোভাবেই হোক না কেন, অনুবীক্ষণ কিংবা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাদের দেখা যাবে, কিন্তু ধারণা প্লেটোর মতে অভৌতিক হওয়ার জন্য তা কখনো প্রত্যক্ষগ্রাহ্য হতে পারে না। ধারণা কেবল বিশুদ্ধ বুদ্ধিগ্রাহ্য। কাজেই ধারণা দেশে অবস্থান করে না, তেমনি আবার ধারণা কালেও অবস্থান করে না। যা কাল ধরে অবস্থান করছে তা অবশ্যই উৎপত্তিশীল এবং বিনাশশীল হবে। ধারণা সনাতন, শাশ্বত, অপরিবর্তনীয়, কাজেই ধারণা দেশকালে অবস্থান করতে পারে না। নাম্বার 10, ধারণাগুলো হচ্ছে বৌদ্ধিক, অর্থাৎ ধারণাগুলো হচ্ছে রেশনাল। বুদ্ধি বিচার বিশ্লেষণের মাধ্যমে সেগুলো লাভ করা যাচ্ছে। তবে অনেকের মধ্যে সাধারণভাবে উপস্থিত উপাদান সম্পর্কে অবহিত হতে গেলে আরোহী যুক্তিরও সাহায্য নিতে হয়, অর্থাৎ ইন্ডাকটিভ রিজনের সাহায্য নিতে হচ্ছে। আরোহী যুক্তির বিমূর্তিকরণ, অ্যাবস্ট্রাকশন এবং জেনারেলাইজেশন, অর্থাৎ বিমূর্তিকরণ এবং সামান্যীকরণ, অর্থাৎ অ্যাবস্ট্রাকশন এবং জেনারেলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে যে সামান্য ধারণা গঠন করতে হচ্ছে। কাজেই প্লেটোর মতে ধারণা বুদ্ধিপ্রসূত হলেও ধারণা গঠনের ক্ষেত্রে বুদ্ধিমূলক অভিজ্ঞতার অবদানকে পুরোপুরি অগ্রাহ্য করা যায় না। এই প্রসঙ্গে অধ্যাপক স্টেস তিনি বলছেন, প্লেটোকে যারা অতীন্দ্রিয়বাদী বলে মনে করছেন এই বিষয়টা তাদের লক্ষ্য করা প্রয়োজন। প্লেটোর মতে সনাতন এককে চরম সত্য বা সত্তাকে সংজ্ঞার মাধ্যমে, অর্থাৎ ইন্টুইশনের মাধ্যমে অথবা অতীন্দ্রিয়বাদীর মোহবিষ্ট ভাবের মাধ্যমে উপলব্ধি করা যায় না। তাকে উপলব্ধি করতে হলে কেবল দুষ্কর বৌদ্ধিক জ্ঞানাত্মক প্রক্রিয়ার, দুষ্কর চিন্তন প্রক্রিয়ার প্রয়োজন হচ্ছে। তাই প্লেটোর ধারণাগুলো যে বৌদ্ধিক সেটা কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।